আমার মনে হতো যে মোয়াপুর মতো করে কেউ সাজতে পারে না, ওর মতো করে কেউ শাড়ি পরতে পারে না, ওর সব কিছু ইউনিক এবং ও তো আসলে গর্জিয়াস, রাইট? একদম। সো আমার খুব শখ ছিল বিয়ের সময় আমি মোয়াপুর কাছে সাজবো। এবার কিছু ফেসবুক স্ট্যাটাস নিয়ে বলি। ও মা, কারণ আপনার হাতের দিকে আমার চোখ যাচ্ছিল। গত 2 মার্চ আপনি স্ট্যাটাস দিয়েছিলেন যে কতদিন চুরি পরি না। কাচের চুড়ি, সেটা বলতে চাচ্ছিলাম, কাচের চুড়ি। আচ্ছা, আরেকটি বিষয় আমি যেটা খেয়াল করেছি, লাবণ্য খেয়াল করেছো নিশ্চয়ই, যে আমাদের প্রিয় অভিনেত্রী ঈশিতা প্রায় নিয়মিতভাবে দেশের পুরাকীর্তি কিংবা এরকম অনেক ঐতিহ্য ইতিহাস নিয়ে বিভিন্ন বিষয় নিয়মিতভাবে শেয়ার করছেন অনেক দিন ধরে। এটি কোন ভাবনা থেকে আপনি করছেন? যখন ফার্ম গেটের 1901 সালে বানানো একটা বিল্ডিং ভেঙে ফেলা হলো, আমি কিন্তু বড় হয়েছি যেহেতু হোলি ক্রসে, ওই বিল্ডিং এর সামনে দিয়ে আমি 10 বছর গেছি। তোমাকে কি আমি বুঝাতে পারছি কোন বিল্ডিংটার কথা আমি বলছি? সেটা ভেঙে ফেলা হলো কারণ অন্য কিছু একটা বানানো হবে। তখন আমি চিন্তা করলাম যে একদম কোনো প্রতিবাদ ছাড়া 100 বছরের উপরের একটা শক্তপোক্ত বিল্ডিং জাস্ট ভেঙে ফেলা হলো। হ্যাঁ, আমার কথা হচ্ছে গিয়ে এইরকম একটা শহরের কেন্দ্রবিন্দুতে যদি এরকম একটা জিনিস হয়ে যেতে পারে, তো বাংলাদেশের আনাচে কানাচে যে কত কিছু আছে, মানে এগুলোর তো নিশ্চয়ই কত মানুষ কিভাবে করে মানে ধ্বংস করে ফেলছে, এটা তো আমরা হিসাবও নাই কোনো কারো, আমার ধারণা। এবং রাস্তায় অনেক দিনের পুরনো গাছ কেটে ফেললেও আপনি সেটা নিয়ে গাছ কেটে ফেললে তো আমার খুবই বিরক্ত লাগে রহমান। আমার যেটা কথা হচ্ছে কি জানো, সময়ের সাথে সাথে আমাদেরকে পরিবর্তন আনতেই হবে, শহরে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে, কিন্তু আমি না কোনোভাবে বিশ্বাস করি না যে মিনিমাম বিল্ডিংটার ফ্রন্টটা রেখে নতুন এই যে স্ট্রাকচারটা করা হয়েছে সেটা ইনকর্পোরেট করা যেত না। এটা কেন জানি আমার বিশ্বাস হয় না রহমান। পুরো পিছন দিকটা যদি ভেঙে ফেলতেও হতো, কিছুটা অংশ তো রেখে দিতে পারতো। আচ্ছা, কি করা? তবে আপনি যে সেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন এবং নিয়মিতভাবে সেই বিষয়গুলোতে নীরবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু সেটি সরব হচ্ছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে, আমরা অনেকেই তো দেখছি। কিন্তু রুমান, তুমি আমাকে ভবিষ্যতে অনেক পুরনো গাছ, স্পেশালি ঢাকা শহরে যখন কেটে ফেলা হয়, এরকম গাছের সামনে বসে যেতে দেখতে পারো। দের ইজ এ ভেরি বিগ পসিবিলিটি। কারণ হচ্ছে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি। হ্যাঁ, না, আমি আসলে বলতে চাই যে আমাদের সমাজের উন্নতি করতেই হবে, আমাদের সমাজের জন্য ইনফ্রাস্ট্রাকচারাল যা চেঞ্জ দরকার সেটা করতেই হবে, কিন্তু এমন যেন না হয় যে যেখানে আপনার একটা গাছ কাটলে হয় সেখানে আপনি 20টা গাছ কেটে ফেললেন। এবং আমার ধারণা এখানে শুধু তোমার যিনি এটার ইনচার্জ, সবসময় কিন্তু সব ক্ষেত্রে তার দোষ থাকে না। সত্যি অনেক সময় কিন্তু দেখা যায় যে গভর্নমেন্টের লোক না, পাড়ার একটা লোক রাত্রে এসে কেটে ফেললো, বললো না সব তো বিদ্যুতের লোক এসে কেটে দিয়ে গেছে। এই ঘটনা হয় না, এটা কিন্তু তুমি বলতে পারো না। হ্যাঁ, ট্যাম্পার নষ্ট হয়ে যাচ্ছে, এই হচ্ছে অনেক কথা শুনছি। ওগুলো আপনি পরীক্ষা করান, পরীক্ষা করানোর পরে আপনি একটা ব্যবস্থা নেন। বুঝতে পারছি যে আপনি ভেতরে ভেতরে আপনার ক্ষয় হচ্ছে বিকজ তুমি বিষয়গুলো। দেখো আমাদের অক্সিজেন লেভেলের কি অবস্থা শহরে। হ্যাঁ, তুমি যত টাকার মালিক হও, যত এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং হোক, ইন দ্য এন্ড অফ দ্য ডে তোমার নিঃশ্বাস তো নিতে হবে। রাইট। আচ্ছা, অনেক বিষয় যেহেতু এসেছে, কয়েকজন মানুষের কথা এখনো শোনা হয়নি। সেটি হচ্ছে গিয়ে 1992 সাল থেকে যাদের সাথে আপনার বন্ধুত্ব, যাদের ছাড়া আপনার চলেই না, যারা আপনার অক্সিজেন, আন্দালিব, সুলতানা চৌধুরী এবং মালিহা ফেরদৌস, তাদের সম্পর্কে একটু শুনি। আপনার 2 বন্ধু, বন্ধুদের মধ্যে র্যাঙ্কিং করতে চাই না, বাট আন্দালিব হচ্ছে অক্সিজেন। হ্যাঁ হ্যাঁ, ও এখন কানাডায় থাকে। আমি কিন্তু সবার সামনে কাঁদি না, আমি সবার সাথে কাঁদি না, আমি একা কাঁদি। আমি অনেক কাঁদলে আমার শব্দ হয় না, আমি শব্দ করে কাঁদি যখন আমি বেশি দুঃখ পাই না। দুঃখ পেলে আমি আস্তে কাঁদি। আমি আন্দালিবের সাথে কাঁদি, আমি আমার হাজব্যান্ডের সাথে কাঁদি, বাস আমি আর কারোর সাথে কাঁদি না। সো আন্দালিব হচ্ছে আমার ওই জায়গাটা। আচ্ছা, আর মালিহা ফেরদৌস? মালিহা ফেরদৌসও খুবই কাছের বন্ধু এবং আমি জানি আমার যে কোনো প্রয়োজনেও তখনই চলে আসবে। তবে মালিহারও আন্দালিবই হচ্ছে ওই কাছের জায়গাটা। আচ্ছা, বাহ। আরেকজনের কথা শুনতে চাই, সে আমাদের প্রিয় তারকা এবং তার
মা বোধহয় আপনার মাকে সাজিয়েছিলেন বিয়েতে, সাদিয়া ইসলাম মৌ, এবং আপনি কিছুদিন আগে ফেসবুকে লিখেছিলেন যে মায়ের পরে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সুন্দরী হিসেবে এবং বড় মনের মানুষ হিসেবে তিনি হচ্ছেন সাদিয়া ইসলাম মৌ। শুনি একটু বিস্তারিত। মৌ আপা ছোটবেলা থেকে আমাকে অনেক আদর করে, আর এটা আমি বলছি এভাবে করে যে আমি যখন ছোট ছিলাম মৌ আপাও তখন ছোটই ছিল, আমিও স্কুলে পড়তাম, মৌ আপাও স্কুলেই পড়তো, হয়তো কিছু ক্লাস সিনিয়র ছিল। ছোটবেলা থেকে আদর করতো এবং আমার মাকে বিয়ের সময় আসলে রাশা আন্টি সাজিয়েছিল, এবং আমার মোয়াপু, আমার মনে হতো যে মোয়াপুর মতো করে কেউ সাজতে পারে না, ওর মতো করে কেউ শাড়ি পরতে পারে না, ও সব কিছু ইউনিক এবং ও তো আসলে গর্জিয়াস, রাইট? একদম। সো আমার খুব শখ ছিল বিয়ের সময় আমি মোয়াপুর কাছে সাজবো, কিন্তু তখন আবার আমার নানি যেহেতু মারা গেলেন, আমার নানি মারা যাওয়ার ঠিক 40 দিন পরে আমার বিয়ে হয়েছে। আচ্ছা। সো পুরো আমার সাজ টাজ সবকিছু আমার বাসায় হয়েছে, আমি কোনো পার্লারে যাই নাই। তবে শিব্বির ভাই বলে আমাদের একজন মেকআপ আর্টিস্ট ছিলেন, এখন আমেরিকায় থাকেন, শিব্বির ভাই এসে আমাকে সাজিয়ে দিয়েছে। এবং এখানে আরেকটা কথা বলতে হবে, আমার আরেকজন খুবই ভালো বন্ধু, ওর নাম তাজিন। তাজিনের সাথে আমার 99 থেকে একদম ফ্রেন্ডশিপ। তাজিন আমার হাতের মেহেন্দি দিয়ে দিয়েছে, এবং বিয়েতে যে টিপ, তখন আমাদের বিয়েতে টিপে আলপনা করার একটা ইয়ে ছিল, ওটা আমাকে আন্দালিপ করে দিয়েছে। সো আমার এই সমস্ত দিক থেকে দেখলে কিন্তু আমার বিয়েটা অনেক বাসার মধ্যে কাছের মানুষদের সাথে করা।